মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর নামে ১,১৫৯ কোটি টাকা আত্মসাৎ ও পাচার ১৩ ওভারসিজ কোম্পানির বিরুদ্ধে দুদকের মামলা। দেশ জুড়ে কয়েকদিন ভারী বৃষ্টির আভাস। রংপুর, সিলেট ও চট্টগ্রামে নদ নদীর পানি বেড়ে নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে বলে আবারও জানালেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে এই মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, দেশের সব রাজনৈতিক দলকে সাথে নিয়ে নির্বাচনে একমত হওয়ার বিষয়টি অন্তর্বর্তী সরকারের বড় অর্জন। স্বৈরাচার ফেরার সব রাস্তা বন্ধ করতে জাতীয় ঐক্যের বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি। এর আগে দুপুরে জুলাই সনদের আইনি ভিত্তি এবং বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, জুলাই সনদ যেহেতু জাতীয় দলিল হবে, রাজনৈতিক সমঝোতার দলিল হবে, সেহেতু একটি নির্ভুল হওয়া উচিত। যে বিষয়গুলো আলোচনায় আসেনি তা জুলাই সনদে না নিয়ে আসায় ভালো বলে মনে করেন তিনি। এদিকে সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন হলে ভোট সুষ্ঠু হওয়ার আশা প্রকাশ করেন জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি এইচ.এম. হামিদুর রহমান আজাদ। এই সংলাপে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ বিভিন্ন দলের প্রতিনিধিরা অংশ নেন। দুশ্চিন্তা রেখে যেন আমাদেরকে নির্বাচনে ঢুকতে না হয়। আমরা উৎসব এখান থেকে সৃষ্টি হবে, এই উৎসব নিয়েই নির্বাচন হবে এবং নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। আমাদের এত সংস্কার কেন দরকার হচ্ছে? দরকার হচ্ছে সব পথঘাট বন্ধ করা, স্বৈরাচার আর কোনো দিক থেকে যেন বাইরে আসতে না পারে আমাদেরকে। এইটি আর কিচ্ছু না, বাকিটা আমরা জানি। স্বৈরাচারের রাস্তাগুলো বন্ধ করে দেওয়া প্রত্যেকটা। জাতীয়তাবাদী শক্তিকে ঘায়েল করতে রাষ্ট্র এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের নীল নকশায় ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে কিনা, এমন প্রশ্ন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। তিনি মনে করেন, উগ্র ধর্মীয় রাজনীতি দেশের সর্বনাশ ডেকে আনবে। রোববার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। দেশে ইসলাম নাকি মওদুদিবাদ প্রতিষ্ঠা করবেন জনগণের প্রতি, সেই প্রশ্নও রাখেন বিএনপির এই নেতা। তার দাবি, সরকারের মধ্যে থাকা কিছু লোক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের যোগ সাজসে একটি পক্ষকে একচেটিয়া জিতিয়ে দিতে ডাকসু নির্বাচন হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লোকদের জামায়াতের সদস্য করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। ষড়যন্ত্র মোকাবিলায় দেশপ্রেমিক এবং জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। টার্গেট করে যেখানে জাতীয়তাবাদী শক্তিকে আমরা আওয়ামী লীগকে তাড়িয়েছি, এখন এদেরকে ঘায়েল করতে হবে, এই একটা কোনো মাস্টার প্ল্যান করা হয়েছে কিনা সেটা আজকে মানুষকে ভাবিয়ে তুলেছে। তবে আমি একটু বলতে চাই, যে শক্তিগুলোর উত্থান আমরা দেখছি সেটা দেশের গণতন্ত্রের জন্যও বিপজ্জনক, গণতন্ত্রের চর্চার জন্য বিপজ্জনক। দীর্ঘদিন কারাগারে থাকা বন্দীদের সাজা কমিয়ে আনার পরিকল্পনা করেছে সরকার। এতে বয়স্করা গুরুত্ব পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যেসব নারী 20 বছর বা তার বেশি সময় সাজা খেটেছে তাদের মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে পুরুষদের ক্ষেত্রে সাজার মেয়াদ কত হলে ছাড়া পাবেন তা এখনও নির্ধারণ করা হয়নি। পরে কমিটির বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, পূজা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। পূজার নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। এ সময় তিনি লুট হওয়া অস্ত্র প্রতিদিনই উদ্ধার হচ্ছে বলেও জানান। বন্দি আছে, অনেক বয়স হয়ে গেছে, তারা ধরেন বিভিন্ন রোগ এসে মানে আক্রান্ত, এবং তাদের ঔষধের ব্যাপারে একটা বাজেটেরও বেশি দরকার হয়। তো আমরা চাচ্ছিলাম যে ওই যে লাইফ টার্মটাতে 30 বছর ওইটাকে কমায় কত করা যায়, একটা যুক্তিযুক্ত একটা করে যেন যারা বয়স্ক হয়ে গেছে তাদের কীভাবে ছাড়ার ব্যবস্থা করা যায়। সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে ফরিদপুরের সড়ক এবং রেলপথ অবরোধ করে স্থানীয়রা। এ সময় 3টি ট্রেন আটকে নামিয়ে দেওয়া হয় যাত্রীদের। একই দাবিতে পাবনার সকাল সন্ধ্যা হরতাল পালন করেছে সর্বদলীয় সংগ্রাম কমিটি। এছাড়া বাগেরহাটেও অবস্থান কর্মসূচি পালন করেছে আন্দোলনকারীরা। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনভোগান্তি সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ফরিদপুর ৪ আসন থেকে ২টি ইউনিয়নকে বিচ্ছিন্ন করার প্রতিবাদে ও পুনর্বহালের দাবিতে ভাঙ্গায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষুব্ধরা। রোববার সকালে গাছের গুঁড়ি ফেলে ঢাকা খুলনা ফরিদপুর বরিশাল মহাসড়কের অন্তত 10টি পয়েন্টে অবস্থান নেয় বিক্ষুব্ধ এলাকাবাসী। এতে ব্যাহত হয় ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের ২১ জেলার সড়ক যোগাযোগ। এছাড়া ভাঙ্গা উপজেলার হামিরদী এলাকায় রেলপথের টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয়। এতে বিভিন্ন স্থানে আটকা পড়ে 3টি ট্রেন। যাত্রীদের নামিয়ে দেওয়া হয় ট্রেন থেকে। অবরোধের কারণে চরম ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা। আমাকে হামিরদী আর আলগি দুটা ইউনিয়ন কাইটে নেওয়া হয়েছে, এই কারণের জন্য আমরা আন্দোলন করতেছি। পাবনা ১ আসন থেকে বিচ্ছিন্ন করায় বেড়া উপজেলায় সকাল সন্ধ্যা হরতালের পাশাপাশি সড়ক ও নৌপথ অবরোধ করা হয়। সকাল থেকে পাবনা ঢাকা মহাসড়কের বেড়া সিএনভি মোড়ে অবস্থান নেয় আন্দোলনকারীরা। বন্ধ হয়ে যায় যান চলাচল, বাড়ে ভোগান্তি। ভাগাভাগি কেন হবে? বেড়া সাথে ভাই ভাই, আমি চাই বেড়া সাথে ভাই ভাই থাকুক, এটাই পূর্ণবহল থাকুক। বাগেরহাটের 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে রোববার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত জেলা ও উপজেলার সব সরকারি অফিস আদালত ঘেরাও এবং অবস্থান কর্মসূচি পালন করে সর্বদলীয় সম্মিলিত কমিটি। এদিকে সকালে সচিবালয়ের কোর কমিটির বৈঠক শেষে সংসদীয় আসনের সীমানা ইস্যু নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, সড়ক আটকে জনভোগান্তি মেনে নেওয়া হবে না। এই 2টা ইউনিয়নে কতজন লোক আর কতজন ভোটার আর কত প্রায় লাখ লাখ লোকের কিন্তু আপনি জিম্মি করে রাখছেন। এই আজকেই বিকালের মধ্যে যদি এটা তারা সমাধান না করে, আমরা আইন প্রয়োগের মাধ্যমে এটা করে দেব। এদিকে ভাঙ্গায় 3 দিনের অবরোধ ঘোষণার পর শনিবার রাতে আলগি ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর নামে ১,১৫৯ কোটি টাকা আত্মসাৎ এবং পাচারের অভিযোগে 13টি ওভারসিজ কোম্পানির বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এ সময় কোম্পানির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক এবং পরিচালক সহ ৩১ জনের বিরুদ্ধে আলাদা 13টি মামলা করে সংস্থাটি। দুদক সূত্র জানিয়েছে, এসব রিক্রুটিং এজেন্সি সরকার নির্ধারিত রেট উপেক্ষা করে প্রতি শ্রমিকের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করে আসছিল। এইভাবে হাজার হাজার শ্রমিকের কাছ থেকে আদায় করা হয়েছে বিপুল পরিমাণ অর্থ, যার মোট পরিমাণ দাঁড়িয়েছে ১,১৫৯ কোটি টাকা। এছাড়া সরকার নির্ধারিত ফি প্রতি শ্রমিকে ৭৮,০০০ টাকা হলেও আদায় করা হয়েছে 2 লক্ষ থেকে 3 লক্ষ টাকা পর্যন্ত। এমনকি অতিরিক্ত অর্থের কোনো রসিদ বা হিসাবও দেয়নি এজেন্সিগুলো। দুদক বলেছে, এই অপরাধ শুধুমাত্র দুর্নীতির মধ্যে সীমাবদ্ধ নয়, এতে আন্তর্জাতিক শ্রম আইন, মানবাধিকার এবং অভিবাসন নীতিমালারও চরম লঙ্ঘন ঘটেছে। রিক্রুটেড শ্রমিকদেরকে ক্ষতি সাধন করে চুক্তির বাইরে বিভিন্ন ধাপে বাড়তি অর্থ হাতিয়ে নেয়ার অপরাধ সংগঠন করেছেন। 13টি ওভারসিজ কোম্পানি অবৈধভাবে গৃহীত অর্থ অবৈধ পন্থায় ছদ্মাবৃত করে হস্তান্তর, স্থানান্তর, রূপান্তরের মাধ্যমে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। নেত্রকোনার খালিয়াজুড়ির ধনু নদীতে স্পিড বোট উল্টে যাওয়ার ঘটনায় 3 জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। 48 ঘন্টা পর দুপুরে ধনু নদের চরপাড়া এলাকায় নিখোঁজ বাকি 3 জনের মরদেহ উদ্ধার করা হয়। উপজেলা সহকারী কমিশনার জানান, সকালে ঘটনাস্থল থেকে প্রায় 1 কিলোমিটার দূরে ধনু নদের চরপাড়া এলাকায় লাইল আক্তার, শিরিন আক্তার এবং সামিয়ার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিস মরদেহ 3টি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। শনিবার একই এলাকা থেকে আরও 1 শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে কিশোরগঞ্জে বিয়েতে যাওয়ার উদ্দেশ্যে স্পিডবোটটি ভাড়া করেন বরযাত্রীরা। রওনা দেওয়ার আগে হাওরে ঘুরতে স্পিডবোটটি নিয়ে বের হন 15 জন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বাল্ক হেডের সাথে ধাক্কা লেগে স্পিডবোটটি উল্টে যায়। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি হচ্ছে রাজধানী সহ সারা দেশে। আগামী কয়েকদিন হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। আবহাওয়া অফিস বলছে, ঢাকায় বৃষ্টি থাকতে পারে আরও 5 দিন। এদিকে উজানে ভারী বৃষ্টির কারণে বিপদসীমা অতিক্রম করবে রংপুর, সিলেট এবং চট্টগ্রামের বেশ কয়েকটি নদ নদীর পানি। এতে ওইসব এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। রোববার সকাল থেকে রাজধানী ও আশপাশে কখনো গুমোট, কখনো ঝিরিঝিরি বৃষ্টি, কোথাও থেমে থেমে ভারী বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর বলছে, মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে, যার প্রভাবে ঢাকা সহ 6টি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এই ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে
বাংলাদেশের যে পাহাড়ি এলাকা রয়েছে সে পাহাড়ি এলাকায় পাহাড় ধসের সম্ভাবনা বলা হয়েছে। পাশাপাশি ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে জলাবদ্ধতা সৃষ্টির একটা পূর্বাভাস দেওয়া হয়েছে। আপনারা জানেন যে আমরা যে 3 দিনের জন্য যে ভারী বর্ষণের সতর্কবাণী দিয়েছি, সেই বৃষ্টিটা দেশের উত্তরাঞ্চলে আরো বেশি দিন অব্যাহত থাকতে পারে, অর্থাৎ আগামী 19 তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে, বিশেষ করে রংপুর বিভাগে। অতি ভারী বর্ষণের কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে জলাবদ্ধতা তৈরি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। শঙ্কা রয়েছে ভূমিধসের। 3 দিন এই যে দেশের 6টি বিভাগে এটা অব্যাহত থাকতে পারে, তবে এরপরও দেশের উত্তর অংশে অর্থাৎ রংপুর বিভাগে এটা আরো 19 তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর বৃষ্টিপাতের পরিমাণটা কমে যাবে, কিন্তু বৃষ্টিপাত একেবারে থেমে যাবে না। নভেম্বরের পরে হয়তো এটা তাপমাত্রা আমাদের যে এখন যেরকম তাপমাত্রা সেটা কমে গিয়ে যে শীতের আমেজ সেটা নভেম্বরের পরে পেতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, ভারতের মেঘালয়, আসাম, পশ্চিমবঙ্গ সহ উজানে ভারী বৃষ্টির কারণে রংপুরের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেতে পারে, যা অতিক্রম করতে পারে বিপদসীমা। ফলে প্লাবিত হতে পারে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের নিম্ন অঞ্চল। বৃষ্টির কারণে পানি বাড়বে সিলেটের সুরমা, কুশিয়ারা, চট্টগ্রামের হালদা, সাঙ্গু ও মাতাবহরী নদীর। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 5.8। বিকেল 5:15টার দিকে এই ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তি স্থল ঢাকা থেকে 380 কিলোমিটার দূরে ভারতের আসাম রাজ্যে। এর উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য মতে এই ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ এশিয়ার 5টি দেশ। বাংলাদেশ, ভারত, মিয়ানমার, ভুটান এবং চীনে এই ভূকম্পন অনুভূত হয়েছে। তবে প্রাথমিকভাবে ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। আজ বিকাল 5:11:53 একটি ভূমিকম্প অনুভূত হয়েছে এবং এটির উৎপত্তি স্থল আসাম, ইন্ডিয়া। এটি ঢাকা ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে 380 কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থিত। এটির মাত্রা হচ্ছে 5.8 এবং এর শ্রেণী মাঝারি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। প্রথম দিনে কেন্দ্রীয় সংসদের 26টি এবং হল সংসদের 2টি মনোনয়নপত্র বিতরণ হয়েছে। এর মধ্যে ভিপি পদে 7 এবং জিএস ও এজিএস পদে 2 জন মনোনয়ন সংগ্রহ করেছেন। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখার আহ্বান প্রার্থীদের। মনোনয়নপত্র বিতরণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের কার্যক্রম। রোববার সকাল 9:30 থেকে শুরু হয় মনোনয়নপত্র বিতরণ। শুরুতে কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে মনোনয়নপত্র সংগ্রহের ভিড় বাড়ে। উৎসবমুখর পরিবেশে কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের মনোনয়ন নিতে ভিড় জমান প্রার্থীরা। প্রথম দিনে ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সমর্থিত প্যানেল দোহ প্রসদের প্রার্থীরা কেন্দ্রীয় সংসদে পূর্ণ প্যানেলে মনোনয়নপত্র নেন। নির্বাচনে নানা প্রতিশ্রুতি তুলে ধরেন তারা। দীর্ঘদিনের যে মৌলিক চাহিদা পোষণের কাছে তাদের দীর্ঘদিনের যে দাবি এবং পোষণের দীর্ঘদিনের যে ব্যর্থতা, তার বিরুদ্ধে আমাদের যে আন্দোলন, সেই আন্দোলনের একটা অংশ হিসেবে আমরা এই চাকসুতে একটা অংশগ্রহণের একটা ক্ষেত্র মনে করছি। তবে প্রশাসনের প্রস্তুতির ঘাটতির অভিযোগ করে অসন্তোষ জানান অনেক প্রার্থী। প্রশাসনিক রদবদলের দাবি তাদের। সুষ্ঠু একটা চাকসু নির্বাচন হোক, এখানে যেন কোনো দলীয় ক্ষমতার কেউ হস্তক্ষেপ না করুক। গঠনতন্ত্রে হচ্ছে একচ্ছত্র অধিকার দেওয়া হয়েছে, যিনি সভাপতি হিসেবে থাকবেন বিসিকে। তো আমরা চাচ্ছি এই নিয়মগুলো বাতিল করে যাতে শিক্ষার্থীদের হচ্ছে তাদের ক্ষমতা ফিরিয়ে দেওয়া হয়। নির্বাচন কমিশন বলছে 2 দিনের মধ্যে মনোনয়নপত্র কার্যক্রম জমে উঠবে। টোটাল 3 দিন মনোনয়নপত্র নেওয়ার সুযোগ আছে। তো ইনশাল্লাহ আমরা মনে করি যে ছাত্ররা উৎসাহ উদ্দীপনা সহকারে মনোনয়নপত্র সংগ্রহ করবে এবং চাকসু ইলেকশনে অংশগ্রহণ করবে। টেস্ট করার পরে আমরা রিপোর্ট যেটা পাবো এটা গোপন থাকবে। আমরা শুধু প্রার্থীর সাথে ডিসকাস করব। রিপোর্ট পজিটিভ হলে প্রার্থীর সাথে কথা বলে আমরা রিভিউ কমিটি আছে, পুনঃ টেস্ট করে রিভিউ কমিটির মাধ্যমে সিদ্ধান্ত যদি হয় বাতিল করা, আমরা বাতিল করব। 16 সেপ্টেম্বর বিকেল 3:30 পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন প্রার্থীরা। মনোনয়নপত্র জমা দেয়া যাবে বুধবার পর্যন্ত। 21 সেপ্টেম্বর প্রাথমিক ও 25 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।
শিক্ষার্থীদের সব সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নবনির্বাচিত ভিপি আবু সাদিক কায়েম। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে ডাকসুর প্রথম কার্যনির্বাহী সভা শেষে এই আশ্বাস দেন তিনি। আবু সাদিক কায়েম বলেন, ডাকসু নির্বাচনে কেউ হারেনি, সবাই জয় পেয়েছে। যারা প্রতিপক্ষ ছিল তাদের উপদেষ্টা হিসেবে গ্রহণ করা হয়েছে। এখন ইশতেহারের আলোকে কাজ শুরু হয়েছে। পরে নবনির্বাচিত এস.এম. ফরহাদ বলেন, আগামী 1 বছরের পর কর্মপরিকল্পনা করা হয়েছে। সিনেটে 5 জন প্রতিনিধি নির্বাচন করা হয়েছে। ভিপি জিএস বাদে বাকি 3 জন হলেন মোহাম্মদ মহিউদ্দিন খান, সাবিকুন নাহার তামান্না এবং আসিফ আব্দুল্লাহ। আমরা প্রত্যেকটা প্রবলেম আমরা অ্যাড্রেস করতে চাই। একই সাথে আমরা নির্বাচন হওয়ার পর থেকে আমাদের যারা সহযোদ্ধারা ছিল, আমরা সবার কাছে যাওয়ার চেষ্টা করেছি, তাদের কথাগুলো শোনার চেষ্টা করেছি। এখানে আমরা কেউ জয় অথবা পরাজয় হয়নি, হার জিতের কিছু নেই, আমরা সবাই জিতে গিয়েছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ডাকসু নির্বাচনের ফল প্রকাশের পর এখনই হচ্ছে না বিজয় এবং আনন্দ মিছিল। নিহত শিক্ষক জান্নাতুল ফেরদৌসের সম্মানে আপাতত বিজয় মিছিল করবেন না বলে জানিয়েছেন নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু। সকালে গণমাধ্যমকে এই তথ্য জানান তিনি। এর আগে গতকাল ইসলামিক ছাত্র শিবিরের পক্ষ থেকে জানানো হয় তারাও কোনো বিজয় মিছিল করছেন না। এছাড়াও নেই তাদের অন্য কোনো কর্মসূচি। এদিকে পূর্ব ঘোষিত অনুযায়ী ছুটি থাকায় প্রশাসন এবং একাডেমিক সকল কার্যক্রম বন্ধ আছে। ক্যাম্পাস স্বাভাবিক রাখতে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রায় 33 বছর পর ডাকসু নির্বাচনে ভিপি নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্যানেলের প্রার্থী আব্দুর রশিদ জিতু, আর জিএস পদে জয়ী হয়েছেন শিবির সমর্থিত প্যানেলের মাজহারুল ইসলাম। আমাদের একজন শিক্ষককে আমরা হারিয়েছি এবং আমাদের যে বিজয়টি হয়েছে সেই বিজয়টি আমরা আমাদের ম্যামকে উৎসর্গ করতে চাই। যদি পরবর্তী সময় আসে তো সেটা আসলে বিজয় মিছিল করবো কি করবো না সেটা আমরা ভেবেচিন্তে সিদ্ধান্ত নিব। সন্ধ্যা থেকে আসলে যারা আমাকে বা আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন বা বিভিন্ন পরামর্শ দিয়েছেন, আমরা পুরো ক্যাম্পাসের শিক্ষার্থীদের সাথে আমরা কুশল বিনিময়ের জন্য যাব। সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় সিক্ত হলেন লালন সম্রাজ্ঞী ফরিদা পারভীন। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ আনা হলে বৃষ্টি উপেক্ষা করে লালন কন্যাকে শ্রদ্ধা জানান তার দীর্ঘদিনের সহকর্মী, ভক্ত এবং শুভানুধ্যায়ীরা। গানের মাঝে তিনি বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে, বললেন তারা। ওপারে পৌঁছে গেলেন লালন গীতি সম্রাজ্ঞী ফরিদা পারভীন। লালনের দর্শনকে হৃদয়ে ধারণ করে যিনি সারা জীবন গেয়েছেন বাউলের গান, সঙ্গীতকে নিয়ে গিয়েছেন চেতনার গভীরে। সেই অনন্য সাধিকা জাগতিক সব সম্পর্ক ছিন্ন করে পাড়ি জমালেন অচিন দেশে। শিল্পী ফরিদা পারভীন যে কেবল গান গেয়েছেন তাই নয়, তিনি ছিলেন বাংলার লোকসঙ্গীতের আত্মা, ছিলেন এক নিভৃত শক্তি যার কণ্ঠে জীবন্ত হতো লালনের ভাব, বাংলার মাটি আর মানুষের প্রাণ। শুদ্ধ সঙ্গীত করেছেন সারা জীবন ভরে, তাকে আমরা হারিয়েছি। এর মূল্য কোনোভাবেই আমরা দিতে পারবো না। ফরিদা পারভীনের সঙ্গীত চর্চা কেবল পেশাগত কর্ম ছিল না, ছিল এক নিরবিচ্ছিন্ন সাধনার ধারা। সঙ্গীতকে তিনি দেখতেন জীবন দর্শনের বাহক হিসেবে। উনি চলে গেছেন ঠিকই, কিন্তু ওনাকেই ধারণ করে আমরা সারা জীবন চলতে চাই। উনি আজকে না থাকাতে সেটা উপলব্ধি করছি যে কত বড় ক্ষতি হয়ে গেল আমাদের জন্য। নিজেকে কখনোই প্রচারের কেন্দ্রে আনেননি ফরিদা পারভীন। যশ কিংবা নামের মোহ গ্রাস করেনি তাকে। লালন শুধু তো গান না, এটা একটি দর্শন। এই দর্শনটাকে তিনি পৃথিবীতে যেভাবে ছড়িয়ে দিয়েছেন, এটি আমাদের একটি বাংলাদেশকে, পাশাপাশি বাংলাদেশ পরিচিত হয়েছে। তার প্রয়াণ শুধু শোক নয়, বরং এক সাংস্কৃতিক শূন্যতা যা পূরণ হবার নয়। আজ তিনি নেই, কিন্তু তার গাওয়া গান, সুর, তার কণ্ঠে ধারণ করা দর্শন শ্রোতাদের মাঝে রয়ে যাবে ঠিক সেই জায়গায় যেখানে সুর মিশে যায় আত্মার ধ্বনিতে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল সংবাদ সন্ধ্যায়। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।